এবার আর কোনো গন্ডগোল হবে না। আসলে আগেরবার ট্রাকের চাকা মাঝ রাস্তায় পাংচার হওয়ায় একটু লেট হয়েছে, কিন্তু এবার মাল টাইমে পৌঁছে যাবে। কোনো টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, সময় মতো চলে যাবে। না না না, একদমই না। হ্যাঁ, আপনি ভরসা রাখুন, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলবেন? এটা সাগর ট্রাক সাপ্লাই তো? বাইরে তো বোর্ডে তাই লেখা আছে, দেখেননি? তো যাই হোক, এটা সাগর ট্রাক সাপ্লাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার কিছু জিনিসপত্র রামচন্দনপুর পাঠানোর দরকার ছিল, সেই জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, বসুন বসুন। ধন্যবাদ। তা কি মাল যাবে? বাড়ির কিছু পুরনো জিনিসপত্র, টেবিল, চেয়ার, আলমারি, এই আর কি। হ্যাঁ হয়ে যাবে। কবে লাগবে? কাল সন্ধ্যায়। সন্ধ্যায়? সে কি সন্ধ্যায় কেন? খুলনা থেকে রামচন্দনপুর প্রায় ৬-৭ ঘন্টা তো লাগবেই। সকাল সকাল বেরোলে ভালো হয় না? না 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 না, সকালে গেলে হবে না, অনেকগুলো জিনিস। আজই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি, এই জিনিসগুলো রামচন্দনপুর দেশের বাড়ি পাঠাবো। কাল সকাল থেকে সেগুলো ঘরের বাইরে বের করতে অনেকটা সময় লেগে যাবে। আপনি সন্ধে 6টা নাগাদ ট্রাক পাঠিয়ে দিবেন। ঠিক আছে, হয়ে যাবে। একটু ঠিকানাটা বলুন। নিন, ঠিকানাটা লিখে নিন। বৈকালী 2 নম্বর রোড, মোহনলালের 4 নম্বর বাড়ি। এই নিন আপনার অ্যাডভান্স। বাকিটা মাল লোড হয়ে গেলে ট্রাক ড্রাইভারকে দিয়ে দেব। চলি। হ্যাঁ, তোমার কত দূর? এই তো যশোরে ট্রাক খালি করে ফিরছি, বলো। কাল সন্ধ্যায় রামচন্দনপুরের ট্রিপ আছে, বিকেলের মধ্যে ট্র্যাকটা লাগিয়ে দিস। অনেকগুলো মাল লোড করতে সময় লাগবে, কিন্তু অফিসে এসে ঠিকানাটা নিয়ে যাস। বাহ, তোমাদের পাঞ্চুয়ালিটা আছে বলতে হবে। নাও, আমরা সব বাইরে গুছিয়ে রেখেছি। এরা দুজন তোমাকে এগুলো ট্র্যাকে তুলতে সাহায্য করবে। আর হ্যাঁ, ওই যে আলমারিটা দেখছো, ওটা খুব সাবধানে তুলবে আর সাবধানে নামাবে। ঠিক আছে, সব কাজই আমরা সাবধানেই করি। হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। চিন্তা তো একটু থেকেই যায়। যাই হোক, নিজের খেয়াল রেখো। ট্র্যাক লোড করে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। অনেকটা রাস্তা যেতে হবে, সেই রামচন্দনপুর। এখানে নাকি সারা রাত গাড়ি চালাতে হবে। রাত 10টা নাগাদ একটি পরিচিত ধাবায় গাড়ি দাঁড় করালাম রাতের খাবার খাওয়ার জন্য। ধাবার মালিক আমাকে দেখে বলল, আরে ওস্তাদ, খবর কি? কোথায় চললে তুমি? এই যাব রামচন্দনপুর। দাও, জমাজম খাবার দাও। ধাবায় খাবার খেয়ে আবার রওনা। প্রায় 2 ঘন্টা কেটে গেল। রাত যখন 12টা বাজে,
হঠাৎ গাড়ির পেছন থেকে জিনিসপত্রের মধ্যে থেকে একটা ঠোকাঠুকি শব্দ শুনতে পেলাম। ভাবলাম বাঁধনের দড়িটা কি আলগা হয়ে গেল, টাইট করেই তো বেঁধেছিলাম। না, নেমে একবার দেখা দরকার। গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখলাম সব ঠিকঠাকই আছে। ভাবলাম খারাপ রাস্তা থাকায় গাড়ির ঝাঁকুনিতে ওই রকম হচ্ছে। আবার গিয়ে গাড়িতে বসলাম। বেশ কিছুক্ষণ ঠিকঠাক চলার পর আবার সেই শব্দটা হতে থাকলো, কিন্তু এবার আর গাড়ি থামালাম না। ভাবলাম ভালো রাস্তায় পড়লে ঠিক হয়ে যাবে, কিন্তু এরপরে শোনা গেল, আমাকে মুক্তি দাও, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে মুক্ত করে দাও। বুকের ভেতরটা কেমন জানি একটা ভয়ে স্যাঁত করে উঠল। এটা কার কণ্ঠস্বর? এই কণ্ঠস্বর কি আমার ট্রাকের ভেতর থেকে আসছে? কিন্তু তা কি করে সম্ভব? আর কিসের থেকে সে মুক্তি চাইছে? দরজা দেবার মতো ধাক্কাটা আরো জোরালো হলো। বেশ কিছুক্ষণ এক নাগারে হতে হতে সেটা থেমে গেল। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। গাড়ি ব্রেকে পা দিলাম। ভয়ে আতঙ্কে আমার শরীর ঠান্ডা হয়ে আসলো। ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে গিয়ে দাঁড়ালাম। সব মাল ঠিকঠাকই আছে। কোথায়? এখানে তো কেউই নেই। মনের ভুলই হবে হয়তো। শুধু লক্ষ্য করলাম আলমারিটা রাস্তার ঝাঁকুনিতে খুলে গেছে। অনেক দিনের পুরনো কাঠের আলমারি, তালাগুলো হয়তো অত মজবুত নয়। সেটাকে বন্ধ করে আবার ট্রাক স্টার্ট করলাম। অন্ধকার রাস্তা, হেডলাইটের হলুদ আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি চালাতে হচ্ছে সজাগ চোখ রেখে। সেই জন্য বোধহয় সামান্য পাশের সিটটাতে নজর পড়েনি। আচমকা সেই দিকে চোখ পড়তেই ভয়ে আঁতকে উঠলাম আমি। আমার পাশের সিটে বসে আছে একটা সুন্দরী মেয়ে। এই চলন্ত ট্রাকে কখন সে উঠে বসলো তা জানি না। হাতে ধরে থাকা স্টারিংটা বেসামালভাবে ঘুরে গেল। কোনো রকমভাবে সেটাকে সামনে নিয়ে ব্রেকে পা দিলাম, কিন্তু ব্রেকটা ধরলো না। হঠাৎ গাড়ির গতি যেন দ্বিগুণ হয়ে গেল। বুঝলাম গাড়িটার নিয়ন্ত্রণ আর আমার হাতে নেই। কে যেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে নিজের ঠিকানায়। পাশে বসে থাকা মেয়েটা এবার বলে উঠল, তোমার জন্যই আমি মুক্তি পেয়েছি, তাই তোমাকে আমার সঙ্গে আমি আমার দুনিয়াতে নিয়ে যাচ্ছি। ভয়ে আতঙ্কে কোনোরকম গলা থেকে বেরিয়ে আসলো, কোথায়? মানুষের পৃথিবীতে কোনো ভালোবাসা নেই, মানুষেরা শুধু বিশ্বাসঘাতকতা করতে জানে। তাই তোমাকে নিয়ে চললাম মানুষের পৃথিবী থেকে অনেক দূরে। তারপর চোখের পলকে যা ঘটে গেল তাতে মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই রইল না। বুঝলাম গাড়িটা চলছে শূন্যের ওপর দিয়ে। পাশে বসে থাকা সেই মেয়েটির কাছে আমি আর্তনাদ জানালাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কোনো ফল হলো না। সেই মেয়েটা এবার ঐশ্বর্য অট্টহাসিতে কাঁপিয়ে দিল রাতের নিস্তব্ধতা। হি হা 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 হা। তারপর একটা মোটা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে কোথায় যে গিয়ে পড়লাম বুঝলাম না। চোখের সামনে অন্ধকার নেমে আসলো। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান যখন ফিরলো তখন দেখলাম আমি একটা ধান ক্ষেতের মধ্যে পড়ে আছি। আমার ট্রাকটাকে কোথাও খুঁজে পেলাম না। চারিদিকে শুধু ধানি জমি। বুঝলাম এখন সম্ভবত ভোর 6টা বাজে। রাতের ঘটনা সব মনে পড়ল, কিন্তু আমি বেঁচে গেলাম কি করে সেটাই তো বুঝতে পারলাম না। যাই হোক, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। পরের দিন
সেই ভদ্রলোকের বাড়িতে গিয়ে দেখা করলাম। আমি কিছু বলার আগেই তিনি বললেন, কি জিজ্ঞাসা করতে এসেছো আমি জানি। ও হচ্ছে লক্ষ্মী, আমার বাড়িতে 5 বছর আগে ভাড়া থাকতো। লক্ষ্মী আর ওর বস শ্যামল। মেয়েটা ভারী ভালো ছিল, কিন্তু ওর বর ছিল দুশ্চরিত্র। লক্ষ্মী এই নিয়ে খুব অশান্তি করত। ও পুলিশকেও খবর দেবে বলেছিল। সেই দিন রাত্রে শ্যামল লক্ষ্মীকে মেরে আলমারির মধ্যে বন্দি করে রেখে পালিয়ে যায়। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে ওই আলমারিটাকে ঘিরে নানান ধরনের ঘটনা ঘটতে থাকে। লক্ষ্মীর আত্মা ওই আলমারির ভিতরে বাসা বেঁধে আছে। 1 মিনিট, তাহলে তো ওই জিনিসপত্রগুলো লক্ষ্মীর। ওই জিনিসপত্রগুলো আপনি কার ঠিকানায় পাঠাচ্ছিলেন? ওই ঠিকানাটা লক্ষ্মীরই বাসার ঠিকানা। অনেক কষ্টে জোগাড় করেছিলাম। ভেবেছিলাম যার জিনিস তার বাড়িতে পৌঁছে দিয়ে আমি অন্তত দায়মুক্ত হই।